ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5-এর গণিত বিষয়ের পৃষ্ঠা নম্বর 198। 198 পৃষ্ঠাতে আমি আজকে করাবো 1 নম্বর দাগ থেকে পুরো এই 10 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো এখানে কি আছে দেখো, এখানে দেখো ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করি, অর্থাৎ ঐকিক নিয়মের অঙ্ক আমরা কিন্তু বুঝবো। প্রথমে ঐকিক নিয়ম কি, কিভাবে করতে হয়, সমস্ত কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তারপরে কিন্তু আমরা অঙ্ক শুরু করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কি বলছে, দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করি। তো দেখো, আমরা প্রথমে 1 নম্বর দাগের অঙ্কটা করব এবং 1 নম্বর অঙ্কের মাধ্যমেই কিন্তু সমস্ত বিষয়গুলো আগে ভালো করে বুঝে নেব। ঠিক আছে, তো এখানে যে কথাটা বলছে দুটো রাশির মধ্যে, তো দুটো রাশি মানে এখানে একটা শব্দ পেলাম রাশি। তাহলে রাশি এখানে বলতে কি বোঝাচ্ছে সেটা আগে বুঝবো। তারপরে কি বলছে যে দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে, তাহলে সম্পর্ক কি, কি সম্পর্ক কিভাবে আমরা বুঝবো সেটা আমরা বুঝবো। তারপরে কি না, ঐকিক নিয়মটা বিষয়টা কি সেটাও কিন্তু আমরা বুঝবো। এই তিনটি বিষয় কিন্তু আমরা প্রথম অঙ্কের মাধ্যমে ভালোভাবে বুঝে নেব। একবার যদি তোমরা বুঝে যাও, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই খুব সহজভাবে করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে 1 নম্বর দাগের কি বলছে, বলছে 3 কিগ্রা, কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর একটা ফাঁকা ঘর দেওয়া আছে, অর্থাৎ শূন্যস্থান দেওয়া রয়েছে, দাম পরস্পর ড্যাশ সম্পর্কে আছে। বিষয়টা এরকম। তাহলে প্রথমে আমরা রাশি বলতে কি বুঝি এই অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করছি। দেখো এখানে বলছে, দেখো 3 কিগ্রা ওজন একটা কাতলা মাছ, আর একটা কি বিষয় আছে, আর একটা বিষয় হচ্ছে যে দাম হচ্ছে 450 টাকা। তো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি প্রথমে আমরা বুঝবো। দেখো আমি এইভাবে বোঝাচ্ছি। তাহলে প্রথমে আমরা বুঝছি রাশি। ঠিক আছে, এই অঙ্কের মাধ্যমে রাশি ভালো করে খেয়াল করো। তো এখানে কি বলছে 3 কিগ্রা ওজন, তাহলে আর একটা হচ্ছে ওজন। ঠিক আছে, ওজন আছে, সেটা কতটা, সেটা ওজন হচ্ছে তার এককটা কি আছে, কিগ্রা। ভালো করে বোঝো, ওজন তার এককটা কি, একক হচ্ছে কিলোগ্রাম, সেটা গ্রামে হতে পারতো বা অন্য এককেও হতে পারতো, আমি কিন্তু কিলোগ্রামটা ব্র্যাকেটে লিখলাম। আর একটা বিষয় কি আছে, আর একটা বিষয় আছে দাম। তাহলে দামটা কিসে আছে, দেখো দাম, ঠিক আছে, মাছের দাম বলি, মাছের মাছের দাম সেটা কোন এককে আছে, সেটা আছে টাকাতে। ঠিক আছে, এই যে দুটো বিষয় আছে, এই দুটো বিষয় হচ্ছে এক্ষেত্রে রাশি। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে দেখো একক যুক্ত সংখ্যাকে আমরা রাশি বলছি। অর্থাৎ দেখো এখানে 3 কিগ্রা দেখতে পাচ্ছ, তাহলে এই যে সংখ্যাটা 3, তার সঙ্গে কি একক জড়িত আছে, কিগ্রা, অর্থাৎ একক যুক্ত সংখ্যা 3 কিগ্রা। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা রাশি, অর্থাৎ ওজন, এটা একটা রাশি। এখানে আমরা যদি লিখি 3 কিগ্রা, তাহলে এই যে 3 কিগ্রা এটা কিন্তু একটা রাশি। আর একটা কি এককযুক্ত সংখ্যা, সেটা হচ্ছে দেখো দাম হচ্ছে 450 টাকা। তাহলে 450 একটা সংখ্যা, তার সঙ্গে কে কোন একক যুক্ত আছে, না টাকা এককটা যুক্ত আছে। তাহলে 450, এটা এই 450 টাকা এটা হচ্ছে একটা রাশি। তাহলে রাশি এক্ষেত্রে কি বিষয়টা বুঝতে পেরেছো? এইবারে সম্পর্ক জানবো। সম্পর্ক দেখো আমি এখানটায় সম্পর্ক বলতে কি বোঝায় সেটা বলবো। দেখো সম্পর্ক ভালো করে খেয়াল করো, 3 কিগ্রা যে মাছ, কাতলা মাছ, তার দাম কত, 450 টাকা। তাহলে বলছে 6 কিগ্রা ওজনের একটি কাতলা মাছ, আমি যদি এখানটায় লিখি, আচ্ছা এই লাল কালি দিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে না কিগ্রা কথাটা লেখানোর দরকার নেই, কারণ দেখো কিগ্রা আমি ব্র্যাকেটে লিখেই রেখেছি, সেজন্য শুধু সংখ্যাটা লিখলেই কিন্তু বোঝাচ্ছে যে 3 কিগ্রা, তাই না? তাহলে এখানে 6 কিগ্রা যদি আমরা একটা কাতলা মাছ কিনতে যাই, তাহলে তার দাম কত হবে? তাহলে তার দাম এখানটায় আমি জিজ্ঞাসার চিহ্ন দিলাম। ঠিক আছে, এবারে ভালো করে খেয়াল করো, 3 কিগ্রা বা 3 কেজি মাছের দাম যা হবে, 6 কেজি মাছের দাম তার থেকে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। তাহলে দেখো মাছের দাম প্রথমে বাড়ছে, তাই না? দেখো আমি অন্য কালি দিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মাছের দাম কি হয়েছে, প্রথমে বাড়ছে, দেখতে পাচ্ছি 3 কিগ্রাটা 6 কিগ্রা হয়েছে। তাহলে দাম কি হবে, দামও দেখো বাড়বে, তাই না? দামও কিন্তু দেখো আমি এই যে ওজনের ক্ষেত্রে ওজন বাড়ছে, তাহলে দাম কি হচ্ছে, দামও কিন্তু বাড়ছে। ঠিক অন্যভাবে যদি বলি, যদি দাম কমে, এই ওজন যদি কমে, অর্থাৎ 6 কেজির জায়গায় 3 কেজি মাছ কিনি, তাহলে কি হবে, দাম যা হবে তার থেকে কমে যাবে, তাই না? তাহলে দাম এই ওজন যদি কমে, তাহলে
দামও কিন্তু কমবে, তাই না? একদম সাধারণ হিসাব। কিন্তু যদি যে ওজনের মাছ আমি কিনছি তার থেকে যদি কম ওজনের মাছ কিনি তাহলে কি হবে? দাম কমবে। আবার বেশি কিনলে দাম বাড়বে। ভেরি সিম্পল। তাহলে দেখতে পাচ্ছি আমরা একটা বাড়ছে মানে এটা বাড়ছে মানে এটাও বাড়ছে, অথবা এটা যদি কমে এটাও কিন্তু কমছে, তাই না? তাহলে একটার সঙ্গে আর একটা যদি একই মুখী হয়, একই দিকে, অর্থাৎ এটাও বাড়ছে মানে এদিকের রাশিটাও বাড়ছে, আবার যদি এদিকের রাশিটা কমে এদিকের রাশিটাও কমছে, দুটো যদি একই মুখী হয় তখন আমরা সেই সম্পর্ককে কি সম্পর্ক বলবো? সেই সম্পর্ককে বলবো সরল সম্পর্ক। সরল সম্পর্ক। এইগুলো হচ্ছে সম্পর্ক, বোঝা গেল? তাহলে আমাদের সম্পর্কও বের করতে হবে। আর কি? তাহলে আর একটা রকম সম্পর্ক কি আছে? ধরো যদি একটা বাড়ে আর একটা কমে, তাহলে তার উদাহরণ আমরা কি দিতে পারি? দেখো আমি আরও দুটো বিষয় নিচ্ছি। ধরো লোক সংখ্যা, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা বিষয় নিলাম লোক সংখ্যা, ব্র্যাকেটে লিখলাম জন, জনটা হচ্ছে একক কিন্তু, আরও লিখলাম দিন সংখ্যা। ঠিক আছে? এইবারে দেখো লোক সংখ্যা ধরো 10 জন, ভালো করে খেয়াল করো। আমি এখানটায় লোক সংখ্যার জায়গায় লিখছি 10 জন। 10 জন লোক কোনো একটা কাজ, যে কোনো কাজ হতে পারে, কোনো একটা কাজ 10 জনে করতে সময় লাগে ধরো 5 দিন। বুঝতে পেরেছো? এবারে 10 জনের জায়গায় যদি আমি বাড়িয়ে দিই 15 জন করে দিই ধরো, তাহলে 15 জন করলে দিন কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। 10 জনে করতে 5 দিন সময় লাগে কোনো একটা কাজ, সেখানে যদি আমি লোক বাড়িয়ে দিই, ঠিক আছে, যদি 10-এর জায়গায় 15 করে দিই, তাহলে দিন তো আরও কমে যাবে। কম দিনের মধ্যেই সে কাজটা কমপ্লিট করে ফেলবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে লোক সংখ্যা দেখতে পাচ্ছি প্রথমে বাড়ছে, তাহলে দিন সংখ্যা কি হয়ে যাবে? কিন্তু কমবে। দিন সংখ্যা কি হবে? কমবে। মানে এই উল্টোটা হচ্ছে, একটা বাড়ছে মানে একটা কমছে। বা যদি অন্যভাবে বলতে পারি, একটা যদি কমে, অর্থাৎ লোক যদি আমি 15 জায়গায় 10 করে দিই, দিন কি হবে? বেড়ে যাবে। বোঝা গেল বিষয়টা? তাহলে দেখতে পাচ্ছি যদি কমে এখানে কিন্তু বাড়বে, দিন সংখ্যা কিন্তু বাড়বে, অর্থাৎ আমার বেশি দিন ধরে কাজটা কমপ্লিট করতে সময় লাগবে, তাই না? তাহলে একটা বাড়ছে আর একটা কমবে, একটা কমছে মানে আর একটা বাড়বে, মানে উল্টো সম্পর্ক। বুঝতে পেরেছো? তাহলে উল্টো সম্পর্ক যখনই ঘটবে তখন আমরা সেই সম্পর্ককে কি বলবো বলো তো? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি কি জানলাম? দুটো বিষয় জানলাম, রাশি জেনে ফেললাম, সম্পর্ক কি বিষয়টা জেনে ফেললাম। আর একটা বিষয় কি, ঐকিক নিয়মটা কি এবারে আমরা জানবো। ঐকিক নিয়ম, যে নিয়মে আমরা অঙ্কগুলো করতে চাই সেইটা এবারে জানবো। ঐকিক নিয়ম। দেখো ঐকিক কথাটা এসছে, ভালো করে বোঝো এখানটায়, ঐকিক কথাটা এসছে কোথা থেকে জানো? এক, এই কথাটা থেকে। এক, এক মানে ধরো এই যে এক আমরা সংখ্যায় লিখি এক, আমরা কথায় লিখেছি এক, ঐকিক কথাটা এসছে এক থেকে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে বিষয়টা কি? অঙ্কের ক্ষেত্রে বিষয় হচ্ছে ঐকিক নিয়ম এমন একটা পদ্ধতি যেখানে আমরা অনেকগুলি মান থেকে প্রথমে একে মান বের করি এবং সেই একের ভিত্তিতে কি করি বলো তো? প্রয়োজনীয় মান বের করি। বুঝতে পারলে না তো বিষয়টা? আমি বোঝাচ্ছি। দেখো এখানে প্রথমে যে আমাদের অঙ্কটা দেয়া ছিল সেই অঙ্কটা তো আমরা এখানে লিখেছি, তাই না? সেই অঙ্কটা দেখো এখানে কি বলেছিল না, 3 কেজি মাছের দাম 450 টাকা। তাহলে যদি আমরা এইভাবে লিখি, দেখো ভালো করে, 3 কিগ্রা মাছের দাম কত টাকা বলেছিল? 450 টাকা। 450 টাকা। ঠিক আছে? তাহলে এই যে 3 কিগ্রা মাছের দাম 450 টাকা, এইবারে বলেছে, জানতে চেয়েছিল কি না 6 কিগ্রা মাছের দাম কত কত বলে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। তাহলে আমরা কি সরাসরি এখানটায় লিখব? তাহলে 6 কিগ্রা মাছের দাম কত, এভাবে কিন্তু আমরা বের করতে পারবো না। তাহলে কিভাবে করি বলো তো? তাহলে যে কোনো মান দেয়া থাকুক না কেন তাকে আমরা প্রথমে একে কত হবে সেটা বের করি। বুঝতে পেরেছো? প্রথমে একের মানটা বের করি, অর্থাৎ 3 কিগ্রা মাছের দাম 450 টাকা হলে 1 কিগ্রা মাছের দাম কত হবে আগে বের করি। দেখো 3 কিগ্রা মাছের দাম যা হবে 1 কিগ্রা মাছের দাম কম হবে, তাই না? তাহলে কম যেহেতু এখানে কমছে মানে এখানেও কমবে। কমলে ভাববে সবসময় ভাগ হয়, কমলে মানে আমরা ভাগ করি। তাহলে 450, আমি এই বিষয়গুলোকে আরও পরে ডিটেলসে বলবো অঙ্ক করার সময়। তাহলে 450কে
3 দ্বারা আমরা ভাগ করে দেব। বুঝতে পেরেছো? এত টাকা। এইবারে একে বের করে নিলাম, মানে এই যে বিষয়টা ভালো করে খেয়াল করো, এই বিষয়টাই হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম মানে কি? ঐকিক নিয়ম হচ্ছে অনেকগুলি মান থেকে যে মান থাকুক না কেন তাকে আমরা একে আগে বের করে ফেলি, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। তারপরে আমরা কাঙ্ক্ষিত মানে যাই। কাঙ্ক্ষিত মান কি? যে প্রয়োজনীয় মান। আমরা প্রয়োজনীয় মানে এখানে প্রথমে অঙ্কের ক্ষেত্রে কি ছিল, যে 3 কেজি মাছের দাম 450 টাকা হলে তাহলে 6 কেজি মাছের দাম কত হবে, তাই না? তাহলে এখানে কাঙ্ক্ষিত মান কি না, কাঙ্ক্ষিত মান হচ্ছে 6 কেজি মাছের দাম তাহলে কত হবে। 1 কেজি মাছের দাম আমরা বের করেছি ঐকিক নিয়ম, তাহলে 6 কেজি মাছের দাম 1 কেজি মাছের দাম যা হবে 6 কেজি মাছের দাম তার থেকে বেশি হবে। বেশি মানেই হচ্ছে গুণ। 450/3 তো ছিল এখানে, তাহলে এখানে ইন্টু 6। বোঝা গেল? তাহলে এই যে বিষয়টাতে কাঙ্ক্ষিত মান বা প্রয়োজনীয় মানে আমরা যাব, তার আগে কিন্তু আমাদের এই একে মানটাকে বের করে নিতে হবে। এই একে মান বের করার পদ্ধতিই হচ্ছে ঐকিক নিয়ম। আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। তাহলে যে 3টে মান আমি এখানে, বা যে 3টে বিষয় আমি এখানে, রাশি, সম্পর্ক এবং ঐকিক নিয়ম, সেই 3টে বিষয় নিয়েই আমরা অঙ্কগুলো এগোতে থাকবো। সেই 3টে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। প্রথম হচ্ছে রাশি বুঝিয়েছি, তারপরে সম্পর্ক কি, সেখানে সরল এবং ব্যস্ত দুটো সম্পর্ক আছে, আর কি, আর ঐকিক নিয়ম কি সেটা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? আর একটা বিষয় এখানে বলে দিই, এখানে রাশি যে বলা আছে, দুটো রাশি, সেই দুটো রাশি কিন্তু যে অঙ্কগুলো দেয়া আছে সেই অঙ্কগুলোর প্রথম যে বাক্যটা আছে, প্রথম যে বাক্যের মধ্যেই কিন্তু দুটো রাশি তোমরা খুঁজে পেয়ে যাবে। দুটি রাশি কিন্তু তার মধ্যেই থাকবে। এবং যে রাশিটা জানতে চাইছে, যে রাশিটা আমাদের প্রশ্নের উত্তর জানতে চাইছে, সেটা কিন্তু আমরা সবসময় ডান দিকে রাখবো। ভালো করে খেয়াল করো, এখানে 3 কেজি ওজনের মাছের দাম 450 টাকা হলে 6 কেজি মাছের দাম কত হবে। তাহলে কি জানতে চাইছে? দাম জানতে চেয়েছে। দেখো আমি মাছের দাম সেটাকে আমি ডান দিকে রেখেছি। বুঝতে পেরেছো? জিজ্ঞাসার চিহ্নটা আমরা কোন দিকে রেখেছি? দুটো রাশি লিখেছি, কিন্তু মাছের দামটা বাঁ দিকে, ওজনটাকে ডান দিকে রাখিনি। যেটা জানতে চেয়েছে সেই জিজ্ঞাসার চিহ্ন দিয়েছি। দেখো যেটা জানতে চেয়েছে, তাহলে এটাকে আমরা সবসময় ডান দিকে রাখবো। এটা সবসময় মাথায় রাখবে। বুঝতে পেরেছো? এবারে চলো আমরা এই অঙ্কটাই ভালো করে করি। যদি আগের বিষয়গুলো তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো, তাহলে সমস্ত অঙ্ক তোমাদের কাছে কিন্তু একদম খুব সহজ বলে মনে হবে। তাহলে 1 নম্বর দাগের অঙ্কটা তোমরা দেখো আর একবার। কি বলছে? 3। তাহলে আমাদের প্রথম কাজ কি বলো তো? প্রথম কাজ হচ্ছে যে প্রথম লাইনটা আমরা দেখব, বা অর্থাৎ প্রথম বাক্যটা দেখে দুটো রাশি কি আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কি কি রাশি আছে? 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা। তাহলে একটা রাশি দেখতে পাচ্ছি 3 কিগ্রা, আর একটা হচ্ছে 450 টাকা। কি বিষয় আছে? একটা হচ্ছে ওজন, দুটো বিষয়, একটা হচ্ছে ওজন আর একটা হচ্ছে মাছের দাম, তাই না? এবারে যেটা জানতে চাইছে সেটাকে আমাদের ডান দিকে রাখতে হবে। তাহলে জানতে চাইছে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত। তাহলে দেখো দাম জানতে চাইছে, তাই না? দাম জানতে চাইছে, মাছের দাম। তাহলে মাছের দামটাকে আমরা ডান দিকে রাখবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করবো বলো তো? তাহলে প্রথম যে বিষয় সেটা হচ্ছে ওজন। তোমরা এখানে মাছের ওজন লিখতে পারো, মাছের ওজন। ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়, কিন্তু এর এককটা ব্র্যাকেটে লিখবে। এককটা কি না কিগ্রা। ঠিক আছে? তোমরা কিন্তু এই কিগ্রা বলে বিষয় করবে না, কিগ্রা হচ্ছে একক। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে প্রথম বিষয়। আর ডান দিকের বিষয় কি রাখবো? যেটা আমাদের জানতে চেয়েছে সেটা কি? মাছের দাম। মাছের দাম, তার এককটা কি? দামের একক এখানে টাকা। ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা জানতে চেয়েছে, ডান দিকে রেখেছি। তাহলে 3 কিগ্রা, 3 বসাচ্ছি মানেই, যেহেতু ব্র্যাকেটে আমরা এককটা রেখেছি, মানে 3 কিগ্রা এখান থেকেই বোঝাচ্ছি। আমি কিন্তু 3-এর পাশে কিগ্রা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 3 কিগ্রা মাছের দাম 450 টাকা হলে দেখতে পাচ্ছ 6 কিগ্রা ওজনের মাছের দাম কত হবে। আমাদের এটা বের করতে হবে, নির্ণেয় মাছের দাম। সেই জন্য যেটা আমাদের নির্ণয় করতে হবে সেটাকে আমাদের জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এখানে আমরা চিহ্নিত করছি। ঠিক আছে? তাহলে বিষয় কিন্তু লেখা আমাদের কমপ্লিট। এবারে দুটো রাশির মধ্যে সম্পর্ক বের করব। তাহলে সম্পর্কটা কি? দেখো এখানে আমরা এইভাবে লিখব। দেখো 3 কিগ্রা মাছের দাম 450 টাকা যদি হয়, 6 কেজি মাছের দাম নিশ্চয়ই বেশি হবে, তাই না? তাহলে আমরা লিখব, দেখো মাছের দাম বেড়ে গেছে, 3 থেকে 6 হয়েছে। তাহলে লিখব কি? মাছের দাম বাড়লে, মাছের দাম বাড়লে কি হবে? মাছের ওজন বাড়লে
মাছের ওজন বাড়লে মাছের দামও বাড়বে, তাই না? মাছের ওজন যদি 6 কেজি হয় 3 কেজির থেকে, তাহলে দামও বেড়ে যাবে। এটা আগে লিখবো। তাহলে কি একইমুখী যদি হয়, অর্থাৎ এক্ষেত্রে বাড়ছে দামও বাড়বে, ওজন বাড়ছে দামও বাড়বে। যদি একইমুখী হয়, দুটোই বাড়ছে, তাহলে আমরা সেটা কি সম্পর্ক বলেছি? সেটাকে সরল সম্পর্ক বলেছি, তাই না? তাহলে লিখবো, তাহলে এখানে লিখেছি অতএব, কি লিখবো? অতএব মাছের ওজন ও মাছের দামের মধ্যে কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক বিদ্যমান মানে আছে। তুমি এভাবে লিখতে পারো, সরল সম্পর্ক পর্যন্তও রাখতে পারো, বা সরল সম্পর্ক রয়েছে বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল কিন্তু সম্পর্ক। তাহলে দুটো রাশির মধ্যে সম্পর্ক আমরা লিখলাম। এইবারে আমরা ঐকিক নিয়মে সমাধানটা করব। ঠিক আছে? ঐকিক নিয়মে সমাধান করব। তাহলে সেটা কিভাবে লিখব? দেখো, এই যে ওপরে যে ছকটা তোমরা রেডি করেছো, সেটাই কিন্তু আমরা দেখে দেখে সাজিয়ে দেবো। দেখো, 3 কিগ্রা মাছের ওজন বা 3 কিগ্রা মাছের দাম কত? যখন 3 কিগ্রা ওজন, তখন দাম কত? 450 টাকা। তাহলে দেখে দেখে লিখছে এইভাবে। দেখো, 3 কিগ্রা মাছের দাম কত টাকা? 450 টাকা। ঠিক আছে? এবার ঐকিক নিয়ম মানে কি? ঐকিক নিয়ম আমি মানে কি বলে দিয়েছি। ঐকিক নিয়ম মানে হচ্ছে একে আগে মানটাকে বের করতে হবে, তাই না? তাহলে 3 কিগ্রা মাছের দাম 450 টাকা হলে 1 কিগ্রা মাছের দাম, দেখো নিয়ম হচ্ছে যে লাইনে তোমরা বিষয়টা বিচার করবে তার ঠিক আগের লাইনে প্রশ্ন করবে। কি বললাম ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, 3 কিগ্রা মাছের দাম 450 টাকা, 1 কিগ্রা মাছের দাম কত হবে? 3 কেজি মাছের দাম যা হবে 1 কেজি মাছের দাম তার থেকে তো কম হবে। ঠিক আগের লাইনে প্রশ্ন করো, 3 কেজি মাছের দাম যা হবে 1 কেজি মাছের দাম তার থেকে কম হবে। যদি এখানে উত্তর হয় কম, ভালো করে বোঝো, যদি উত্তর হয় কম, 1 কেজি মাছের দাম কম হবে। যদি উত্তর হয় কম, তাহলে ভাগ করব। উত্তর যদি হয় বেশি, তাহলে গুণ করব। এইটুকু মাথায় রাখবে যে উত্তর কম হলে ভাগ, উত্তর বেশি হলে গুণ। তাহলে এখানে দেখো দুটি বিষয়, গুণ এবং ভাগ, এই দুটি বিষয় কিন্তু এখানে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 কেজি মাছের দাম কম হবে, কম মানে ভাগ। তাহলে 450কে ভাগ করব মানে কি? 3কে নিচে লিখে দেবো, তার মানেই ভাগ বোঝাচ্ছে। এত টাকা। এবারে দেখো, 3 কেজি 1 কেজি মাছের দাম যদি এত হয়, তাহলে আমাদের জানতে চেয়েছে 6 কেজি মাছের দাম কত। তাহলে এখানে লিখি 6 কিগ্রা মাছের দাম। এবারে আমি 6 কেজি মাছের দাম জানতে চাইছি, তাহলে ঠিক আগের লাইনে প্রশ্ন করো। 1 কেজি মাছের দাম যা হবে 6 কেজি মাছের দাম তার থেকে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, তাই না? তাহলে আমি বারবার খেয়াল রাখবে, যেখানে যত লাইনই হোক না কেন, এরপরে আরও বড় বড় অঙ্ক আমরা করব, যত লাইনই হোক না কেন, যে লাইনে তোমরা উত্তরটা জানতে চাইছো তার ঠিক আগের লাইনে প্রশ্ন করো। প্রশ্ন করে যদি উত্তর হয় কম, তাহলে ভাগ, আর যদি উত্তর হয় বেশি, তাহলে গুণ। তাহলে 1 কেজি মাছের দাম যা হবে 6 কেজি মাছের দাম তার থেকে বেশি হবে, তাই না? বেশি মানে গুণ। তাহলে 450 ভাগ 3 ছিল, গুণ মানে কি? এখানে 6 দিয়ে গুণ করে দেবো। এত টাকা, ডট ডট দিয়ে দিলাম। দেখো, কাটাকুটি করো, 3 দুগুণে 6, তাই না? তাহলে এখানে দেখো 450 ওপরে আছে আর 2 আছে, গুণ করে দাও। তাহলে 2 0 0, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1-এ কত? 9। তাহলে 900 টাকা। তাহলে 6 কিগ্রা মাছের দাম কত টাকা? 900 টাকা, তাই না? তাহলে এখানে জানতে চেয়েছিল যে তাহলে অন্য একটি কাতলা মাছের 6 কেজি মাছের দাম কত হবে? দাম কত? 900 টাকা। তাহলে এখানটায় উত্তরটা লিখি, অতএব 6 কিগ্রা মাছের দাম হবে 900 টাকা। ঠিক আছে? এটা হয়ে গেল উত্তর। দেখো, এই অঙ্কে কিন্তু আর একটা পার্ট আছে, বলছে কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর কি সম্পর্কে আছে। দেখো, আমরা বের করে রেখেছি তো, কাতলা মাছের দাম এবং তার ওজন কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে, তাই না? তাহলে আমরা উত্তরটা এখানে লিখেছি। আর একবার আমি তাহলে এই জায়গাটায় লিখে দিচ্ছি, কি সম্পর্কে আছে? সরল। ঠিক আছে? সরল সম্পর্কে আছে। ক্লিয়ার হয়েছে?
এবারে চলো আমরা 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখব। বলছে সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়। সুলেখার কত টাকা লাগবে? তাহলে আমি প্রথমে কি বলেছি? প্রথমে বলেছি যে প্রথম যে লাইনটা আছে তার মধ্যেই দুটি রাশি, আমাদের দেখো দুটো রাশি, সেটা খুঁজে পেয়ে যাব। তাহলে এখানে দুটি রাশি কি? এখানে দেখো সুলেখা এখানে 120 টাকায়, বুঝতে পেরেছো, 120 টাকায় কি করেছে? 8টি খাবার জলের বোতল। তাহলে খাবার জলের বোতল, এই যে 8টি, এই দুটো হচ্ছে রাশি, বোঝা গেল? যে এককযুক্ত সংখ্যা বলেছে 80। তাহলে এই বিষয়টা কি? 120 টাকায় কি কিনেছে? 120 টাকা হচ্ছে দাম। কিসের দাম? না জলের বোতলের দাম। আর একটা হচ্ছে জলের বোতলের সংখ্যা, বুঝতে পেরেছো? তাহলে জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে যে 8টি একই মাপের জলের বোতল কিনতে চায়, তাহলে সুলেখার কত টাকা লাগবে, বুঝতে পেরেছো? তাহলে টাকাটা কিন্তু জানতে চেয়েছে, মানে টাকাটা আমরা ডান দিকে রাখবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। প্রথম বিষয় আমরা টাকাটা ডান দিকে রাখবো, টাকা তো একক। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জলের বোতলের দাম। জলের বোতলের দাম, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর তার একক কি? তার একক হচ্ছে টাকা, এটা ডান দিকে রাখলাম। আর কি? জলের বোতলের সংখ্যা, সেটা হচ্ছে এই 8টি, মানে কি? জলের বোতলের সংখ্যা। তাহলে এখানটায় লিখি জলের বোতলের সংখ্যা, ঠিক আছে। এর এককটা কি? এককটা হচ্ছে এতটি, ঠিক আছে। জলের বোতলের সংখ্যা দেখো 8টি জলের বোতলের সংখ্যা, তাহলে এখানটা লিখি 8। তাহলে কি বোঝাচ্ছে? 8টি জলের বোতলের সংখ্যা যদি হয় তার দাম কত? 120 টাকা। 120 টাকা, বুঝতে পেরেছো? তাহলে বলছে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়। তাহলে 8-এর জায়গায় আমরা কত লিখবো? 5টি জলের বোতলের দাম। সুলেখার কত টাকা লাগবে? তাহলে এই টাকার জায়গাটায় আমরা কি লিখবো? জিজ্ঞাসার চিহ্ন দেব। এটা আমাদের বের করতে হবে। দেখো বিষয় আমাদের কমপ্লিট হলো, অর্থাৎ দুটো রাশি আমাদের লেখা কমপ্লিট হলো। এইবার এদের মধ্যে আমাদের কি বের করতে হবে? দেখো এদের মধ্যে আমাদের সম্পর্ক বের করতে হবে, তাই না? তাহলে ভালো করে খেয়াল করো তো। দেখো 8টি জলের বোতলের দাম 120 টাকা হলে 5টির দাম বেশি হবে না কম হবে? অবশ্যই কমবে। বোতল কমছে মানে দামও কমবে, তাই না? তাহলে একটি কমছে মানে আরেকটিও কমছে। তাহলে আমরা এইভাবে লিখব যে জলের বোতলের জলের বোতলের সংখ্যা, দেখো সংখ্যা, তাই না? সংখ্যা কমলে জলের বোতলের, পরের বিষয়টা কি? জলের বোতলের দাম। জলের বোতলের দামও কমবে, তাই তো? আর দুটোই কমবে, মানে এটাও কমছে আর এটাও কমছে, তাই না? তাহলে একটা কমলে আর একটা কমবে, মানে কি? একই দিকে, সম্পর্কটা একই মুখী। তাহলে সেই সম্পর্ককে আমরা সরল সম্পর্ক বলবো। তাহলে এক্ষেত্রে দুটি রাশির মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে সরল সম্পর্ক পেলাম। এইবারে আমরা ঐকিক নিয়মে সমাধান করব। দুটো রাশির মধ্যে সম্পর্ক কমপ্লিট হলো। দেখো ঐকিক নিয়ম আমরা সোজাসুজি দেখবো। দেখো 8টি জলের বোতলের দাম কত? 120 টাকা। 5টির দাম কত? তাহলে এইভাবে লিখবো 8টি জলের বোতলের দাম কত? 120 টাকা। 120 টাকা। তাহলে ঐকিক নিয়ম মানে কি? একে বের করব। তাহলে এবারে একটি জলের বোতলের দাম, দেখো আমি যে লাইনে করব তার আগের লাইনে প্রশ্ন করো। 8টি জলের বোতলের দাম যা হবে, একটির দাম কি হবে? কম হবে। আর কম হলে কি করি? আমরা ভাগ করি। তাহলে 120কে আমরা কি করব বলো তো? 120কে 8 দ্বারা ভাগ করে দেবো, এত টাকা। এইবারে এখানে জানতে চেয়েছে 5টির দাম কত হবে।
তাহলে এখানটা লিখি 5টি জলের বোতলের দাম। বুঝতে পেরেছো তো? এবারে 5টির দাম বের করবো কিভাবে, না তার আগের লাইনে প্রশ্ন করো। আগের লাইন অর্থাৎ এই একটি জলের বোতলের দাম যা হবে 5টির দাম কি হবে, একটির দাম যা হবে 5টির দাম বেশি হবে। তাহলে বেশি মানে কি, বেশি মানে গুণ, কম মানে ভাগ। তাহলে বেশি মানে আমরা গুণ করব, এখানে ছিল কত 120/8, বেশি মানে আমরা গুণ করব, এই 5কে গুণ করে দেবো। ঠিক আছে, দেখো আমরা যদি কাটাকুটি করি, দেখো ভাগ মানেই তো কাটাকুটি, তাই না? তাহলে এখানে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 4 দুগুণে 8, এখানে যদি 4 দিয়ে কাটি 3 4 12, আর এই শূন্য করতে শূন্য, তাই না? এবারে 30কে 2 দিয়ে কাটলে 15 দুগুণে কত, 15 দুগুণে 30, তাহলে এখানে কত আসছে দেখো তো, এখানে আসছে 15 আছে আর 5 আছে, তাই না? তাহলে 5 15 কত, 5 15 75। তোমরা নিশ্চয়ই জানো, না হলে এখানে সাইডে রাব বলে গুণ করে দেখে নেবে। তাহলে এত টাকা, 75 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের জানতে চেয়েছিল কি 5টি বোতলের দাম কত। 5টি বোতলের দাম আমরা কটি পেয়েছি, কত টাকা পেয়েছি, 75 টাকা পেয়েছি। কিভাবে উত্তরটা জানতে চেয়েছিল বলো তো, সুলেখার কত টাকা লাগবে। তাহলে আমরা এখানটায় উত্তর হিসেবে লিখব, অতএব সুলেখার কত টাকা লাগবে, 75 টাকা লাগবে। ঠিক আছে, এটা হয়ে গেল কি উত্তর। এবার দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখব। প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই অঙ্ক, নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো ভালো করে কি বলছে, দীপেন বাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। তাহলে এখানে কি দুটো রাশি আগে দেখি। দেখো প্রথম লাইনেই কিন্তু দুটি রাশি আছে, একটা হচ্ছে 480 টাকা আর একটা হচ্ছে 6টি গামছা। তাহলে 480 টাকা মানে কি, 6টি গামছার দাম, একটা হচ্ছে গামছার দাম আর একটা হচ্ছে গামছার সংখ্যা। 6টি মানে কি গামছার সংখ্যা, আর একটা হচ্ছে গামছার দাম। এবারে বলছে যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত টাকা খরচ হতো। দেখো কত খরচ হতো মানে, খরচ মানে কি টাকা, তাহলে কত খরচ হতো জানতে চেয়েছে, মানে টাকাটা জানতে চেয়েছে। তাহলে যেটা জানতে চেয়েছে সে বিষয়টা আমরা ডান দিকে রাখবো, তাই না? তাহলে আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করছি। প্রথমে আমরা লিখব গামছার দাম ডান দিকে, গামছার দাম, কারণ এটা আমাদের কিন্তু জানতে চেয়েছে। তাহলে গামছার দামের এককটা কি, এককটা হচ্ছে টাকা, এককটা সবসময় আমরা ব্র্যাকেটে লিখব। আর গামছার সংখ্যা, গামছার সংখ্যা, এটা দেখো এখানে কি আছে 6টি 4টি এরকম বিষয়টা, অর্থাৎ ব্র্যাকেটে আমরা টি কথাটা লিখব। ঠিক আছে, তাহলে গামছার সংখ্যা দেখো প্রথমে 6টি গামছার সংখ্যা কত টাকা লাগছিল, 480 টাকা। তাহলে এখন বলছে 4টি কিনবে, তাহলে 4টি গামছার দাম কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে কতর জায়গায় আমরা লিখবো জিজ্ঞাসার চিহ্ন, বোঝা যায় হয়ে গেল। তাহলে আমরা কি লিখলাম, রাশি দুটো লিখে ফেললাম, তাদের সম্পর্ক বের করবে। এবারে সম্পর্ক ভালো করে খেয়াল করো, 6টি গামছার দাম 480 টাকা, যদি গামছা কমে যায় 6টির জায়গায় 4টি কিনি, তাহলে গামছার দাম কি কমবে না বাড়বে? 6টি গামছার দাম যা হবে 4টি গামছার দাম তো কম হবে, কারণ গামছা কমে গেছে মানে দামও কমে যাবে। তাহলে এটা কমছে, এটাও কমবে। দেখো এটা এরকম কমছে মানে এটাও কি কমবে। আমি এই তীর চিহ্ন দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে দুটোই যদি কমে যায় তাদের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে এইভাবে লিখি আমরা, গামছার সংখ্যা, গামছার সংখ্যা কমলে গামছার দাম গামছার দামও কি হবে না কমবে, তাই না? গামছা কমে যাচ্ছে মানে দামও কমে যাচ্ছে, তাহলে দুটোই কমছে, এটা কমছে মানে এটাও কমছে, দুটোই একই দিকে যদি হয় তাহলে কি সম্পর্ক বলি আমরা, সরল সম্পর্ক বলি। তাহলে আমরা লিখব অতএব, অতএব দুটি রাশির মধ্যে, আর লেখার দরকার নেই যে গামছার সংখ্যা ও গামছার দাম, এত কথা বারবার না লিখে আমরা লিখব অতএব দুটি রাশির মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক, সরল সম্পর্ক বিদ্যমান, বিদ্যমান মানে আছে। ঠিক আছে,
এবারে দেখো সম্পর্ক হয়ে গেল, এবার ঐকিক নিয়মটা করি আমরা। দেখো 6টি গামছার দাম 480 টাকা, 4টির দাম কত? তাহলে এইভাবে লিখি, 6টি গামছার দাম 480 টাকা। তাহলে এবারে ঐকিক নিয়ম মানে কি, একে বের করব। তাহলে একটি গামছার দাম কত হবে? আগের লাইনে প্রশ্ন করো, 6টির দাম 480 হলে একটির দাম কত হবে? কম হবে। কম মানে কি? ভাগ হয়। তাহলে 480 ভাগ মানে 6টা নিচে চলে যাবে, এত টাকা। ঠিক আছে, এইবারে কটির দাম জানতে চেয়েছে, 4টির দাম কত হবে। তাহলে আমরা লিখি এখানটায়, অতএব 4টি গামছার দাম, দেখো একটি আগের লাইনে প্রশ্ন করো, একটির দাম যা হবে 4টির দাম কত হবে? বেশি হবে তো নিশ্চয়ই, কম তো হবে না, বেশি হবে। তাহলে বেশি যখনই হবে উত্তর, আমরা এখানটায় বেশি হলে গুণ করি। তাহলে এখানে ছিল কত? 480/6 ছিল, তাহলে গুণ করে দেবো 4কে, 4কে গুণ করে দিলাম। দেখো এখানে যদি আমরা কাটাকুটি করি সরাসরি, 6 8টা 48, তাই না? 6 8টে 48, এই শূন্য করতে 0। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো তো, 80কে 4 দ্বারা গুণ করে দেবো, সরাসরি গুণ করতে পারবো নিশ্চয়ই। দেখো 4 8টে কত? 4 8টে 32, আর এই শূন্য করতে 0, অর্থাৎ 320। এখানে কি ছিল? টাকা। তাহলে 4টি গামছার দাম কত পেলাম? 320 টাকা। এখানে জানতে চেয়েছিল, আরেকবার দেখি বইতে কি ভাষায় জানতে চেয়েছে উত্তরটি। উত্তর এখানে জানতে চেয়েছে, যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো। দেখো আমরা তাহলে উত্তরটা লিখব, অতএব 4টি গামছা কিনলে কত খরচ হতো? 320 টাকা খরচ, কত খরচ হতো? খরচ হতো। ঠিক আছে, বুঝতে পেরেছ? এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে ভালো করে খেয়াল করব। ঠিক আছে, দেখো বলছে হাবু মোপেড বাইকে চেপে, মোপেড বাইক একরকম বাইক, সেখানে চেপে কি বলছে না, 4 ঘন্টায় যায় 100 কিমি পথ। ঠিক আছে, 100 কিমি পথ যেতে পারে। তাহলে প্রথম লাইনেই বলেছে দুটি রাশি আছে, একটা হচ্ছে 4 ঘন্টা আর একটা হচ্ছে 100 কিমি। ঠিক আছে, আচ্ছা সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? তাহলে কত কিমি পথ যাবে, বুঝতে পেরেছো? কত কিমি, তাহলে পথের পরিমাণটা, কিমি মানে কি? পথের যে পরিমাণ, সেটা পথের পরিমাণটা কি? পথের পরিমাণ আমরা ডান দিকে রাখবো, যেটা জানতে চেয়েছে। তাহলে আমরা এখানটায় লিখি পথের পরিমাণ, সেটা কত? এককটা হচ্ছে কিমি, এটা ডান দিকে রাখলাম। আর কি? সময়, তাই না? এই যে ঘন্টা মানে কি? ঘন্টা হচ্ছে সময়, ব্র্যাকেটে আমরা লিখবো এককটা, একক হচ্ছে ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে খেয়াল করো, খুবই সিম্পল। এই দুটো বিষয় যদি তোমার নির্বাচন হয়ে যায়, তাহলে কিন্তু জাস্ট সাজিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো তাহলে আমরা এখানটায় লিখবো 4 ঘন্টাতে যাচ্ছে 100 কিমি পথ, তাহলে পথের পরিমাণের এখানটায় 100। দেখো 4 ঘন্টা ব্র্যাকেটে লেখাই আছে, 100 কিমি ব্র্যাকেটে লেখা আছে কিমিটা, 4 ঘন্টায় যাচ্ছে 100 কিমি পথ। তাহলে বলছে 6 ঘন্টায়, 6 ঘন্টায় সে কত কিমি পথ যাবে। এখানে পথের পরিমাণের এখানটায় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো, হয়ে গেল বিষয়টা। এবারে কি করব না, সম্পর্ক বের করব। তাহলে সম্পর্ক ভালো করে খেয়াল করো, যে 4 ঘন্টায় 100 কিমি পথ যাচ্ছে, সময় বেড়ে গেছে, 4 ঘন্টার জায়গায় সে 6 ঘন্টা ধরে যাচ্ছে, তাহলে 6 ঘন্টা ধরে তারা তো বেশি পথ যাবে। 4 ঘন্টায় যা যায় 6 ঘন্টায় বেশি পথ যায়, তাই না? তাহলে এই বিষয়টা বাড়ছে, এখানেও কি বাড়বে তো? তাহলে একটা যদি বাড়ে আর একটা বাড়ছে মানে কি, দুটো একইমুখী রাশি, তাহলে একইমুখী রাশিকে আমরা সরল সম্পর্ক বলি, তাই না? তাহলে আমরা এক্ষেত্রে লিখব যে সময় বাড়লে, দেখো 4 থেকে 6 হয়েছে সময়টা, তাহলে সময় বাড়লে বেশি পথ, সময় বাড়লে বেশি পথ যাওয়া যাবে, বা এইভাবে লেখা যেতে পারে, সময় বাড়লে পথের পরিমাণও বাড়বে। এখানে একক আমি এই রাশি লিখেছি পথের পরিমাণ, তাই না? তাহলে সময় বাড়লে পথের পরিমাণ বাড়বে, বা আমি এখানে লিখেছি সময় বাড়লে বেশি পথ যাওয়া যাবে, একই বিষয়। তাহলে একটা বাড়ছে আর একটাও বেশি হচ্ছে, তাই না? তাহলে আমরা লিখবো এখানটায় যে
অতএব অতএব দুটি রাশির মধ্যে কি সম্পর্ক? একই দিকে যাচ্ছে মানে সরল সম্পর্ক। সরল সম্পর্ক সরল সম্পর্ক পর্যন্ত রাখলেও হবে, বা বিদ্যমান কথাটা লিখি এখানটায়। বিদ্যমান মানে আছে, বিদ্যমান। যদি আলাদা একটা কমতো আরেকটা বাড়তো কি করতাম আমরা বলো? আমি বুঝিয়েছি, ব্যস্ত সম্পর্ক বলতাম, তাই না? আচ্ছা, এখানে সব অঙ্কগুলো যা আছে সব সরল সম্পর্কের অঙ্কই আছে। আচ্ছা, এবারে আমরা কি করব? ঐকিক নিয়ম করব। ঐকিক নিয়ম দেখো কি লিখব? 4 ঘন্টাতে পথ যায় 100 কিমি লিখব। এখানে লিখব হাবু মপেড বাইকে। তাহলে বাইকে কথাটা লিখি, বাইকে 4 ঘন্টায় পথ যায় কতটা? 100 কিমি। এই বিষয়গুলো দেখলেই বা রাশি দুগুলো দেখলেই কিন্তু এখান থেকেই তোমরা এই কথাটা সাজাতে পারবে। কতটা পথ যায়? 100 কিমি। তাহলে এবারে এই ঐকিক নিয়ম মানে একে বের করব। তাহলে বাইকে 1 ঘন্টায় পথ যায়। দেখো আগের লাইনে প্রশ্ন করো, 4 ঘন্টায় যদি যা যায় 1 ঘন্টায় তার থেকে কি যাবে? কম যাবে। তাহলে কম মানে ভাগ। তাহলে এখানে ছিল 100, ভাগ মানে 4, ভাগ করে দিলাম। এখানে দেখো নিচে লিখলাম, ভাগ মানে নিচে লিখলেই হয়ে যাবে। এবারে বাইকে দেখো 4-এর জায়গায় 6 ঘন্টায় যাচ্ছে, তাহলে 6 ঘন্টায় পথ যায়। দেখো আগের লাইনে প্রশ্ন করো, 1 ঘন্টায় যা যাবে 6 ঘন্টায় বেশি যাবে, তাই না? বেশি মানে গুণ। তাহলে এখানে ছিল 100/4, গুণ করে দেবো কে? 6কে গুণ করে দেবো, তাই না? দেখো 6 কিমিতে আমি ডট ডট দিলাম এভাবে। সরাসরি কেটে দাও, এখানে 4 দিয়ে যদি 100কে কাটি, 4×25 100, জানো তো তোমরা নিশ্চয়ই। 4×25 100, যদি এরকম সরাসরি না কাটতে পারো ছোট ছোট করে কাটবে, ঠিক আছে? আমি সরাসরি কাটলাম। 4×25 100। এইবারে 6×25 দেখো গুণ করে দেবো। 5×6 30, 0 হাতে থাকে 3, 6 দুগুণে 12 আর 3 13 14 15, তাই না? তাহলে 150 কিমি, ঠিক আছে? তাহলে 6 ঘন্টায় কত পথ যাচ্ছে? 150 কিমি। আচ্ছা, এখানে জানতে চেয়েছিল কি? দেখো এখানে জানতে চেয়েছিল যে সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে। তাহলে এখানে উত্তরটা এইভাবে লিখে দিই, অতএব হাবু 6 ঘন্টায় কত পথ যাবে? 150 কিমি পথ যাবে, ঠিক আছে? এটা হয়ে গেল উত্তর। এবার দেখো 5 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখব। কি বলছে? একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে। তারপরে বলছে 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে। আমি বলেছিলাম কি যে প্রথম যে লাইনটা আছে বা বাক্যটা আছে তার মধ্যেই দুটি রাশি থাকবে, তাই না? তো এখানে দেখো কি বলছে, একটা হচ্ছে 6 ঘন্টায় আর একটা হচ্ছে 210 কিমি, এই দুটো হচ্ছে রাশি। আর একটা, তাহলে এখানে কোনটা জানতে চেয়েছে? দেখো এখানে জানতে চেয়েছে যে 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে, কত দূরত্ব। তাহলে দূরত্বটা কিন্তু আমরা ডান দিকে রাখবো, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করছি, ডান দিকে রাখবো। যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে দূরত্ব। দূরত্বের একক কি? এখানে দেখতে পাচ্ছি কিলোমিটার, অর্থাৎ কিমি, ঠিক আছে? এটা হচ্ছে ডান দিকে রাখলাম। আর একটা কি? আর একটা হচ্ছে ঘন্টা। মানে কি? ঘন্টা হচ্ছে সময়, তাহলে হচ্ছে আর একটা সময়, তার এককটা কি? একক হচ্ছে ঘন্টা, ঠিক আছে? তাহলে এইবারে জাস্ট এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমি এর নিচে নিচে লিখে দিলেই হয়ে যাবে। এখানে বলছে 6 ঘন্টায় যাচ্ছে 210 কিলোমিটার পথ, তাহলে 6 ঘন্টায় যাচ্ছে 210, তো এখানটায় লিখবো 210 কিলোমিটার পথ যাচ্ছে। এবারে বলছে 5 ঘন্টায় গাড়িটি কতটা যাবে, তাহলে 5 ঘন্টায় যাবে কতটা? জিজ্ঞাসা চিহ্ন, যেটা জানতে চেয়েছে সেটা আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। তাহলে দুটি রাশি কিন্তু আমাদের লেখা কমপ্লিট। এইবার আমরা কি করব? এইবার আমরা রাশি লেখার পরে সম্পর্ক বের করব, তারপরে ঐকিক নিয়ম করব, তাই না? তাহলে দেখো এখানে আমরা সম্পর্ক বের করি। এবার সম্পর্ক বলতে ভালো করে খেয়াল করো, 6 ঘন্টায় যাচ্ছে 210 কিলোমিটার পথ, তাহলে সময় কমেছে, 6-এর জায়গায় 5 ঘন্টা হয়েছে। তাহলে সময় যদি কমে যায়, কতটা পথ কি বেশি যাবে না কম যাবে? অবশ্যই কম যাবে। 6 ঘন্টায় যা পথ যায়
5 ঘন্টায় কম পথ যাবে, তাই না? তাহলে এটা কমছে, এটাও কি হচ্ছে, এটাও তাহলে কমবে। আমি এইরকম তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তোমাদের এটা দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে আমরা দেখছি এখানটায় কি লিখব, যে এক্ষেত্রে এই কথাটাও লিখতে পারো। হ্যাঁ, কি দেখো, সময় কমলে দেখছি সময় 6 থেকে 5 হলে দূরত্ব কি হবে, সময় কমলে দূরত্ব কি হবে, কম যাবে, দূরত্ব কম হবে। অতএব সময় ও দূরত্বের মধ্যে কথাটা না লিখে সিম্পল আমি লিখে দিচ্ছি, অতএব দুটি রাশির মধ্যে কি সম্পর্ক, দুটোই কমছে, মানে দুটোই একইমুখী, দুটোই একই কমছে বা বাড়ছে, যাই হোক। যদি একইমুখী হয় তাহলে আমরা সরল সম্পর্ক লিখি, দুটো রাশির মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান মানে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সম্পর্ক হয়ে গেল, এবার ঐকিক নিয়ম করব। দেখো, দেখে থেকে লিখব, 6 ঘন্টাতে যায় 210 কিলোমিটার পথ মালগাড়িটি, তাই না? এখানে মালগাড়ি যাচ্ছে, তাহলে এখানটায় লিখব 6 ঘন্টায় মালগাড়িটি যায় কতটা পথ, 210 কিমি পথ, তাই না? তাহলে এবারে আমরা ঐকিক নিয়ম করব, মানে একে আনবো। তাহলে 1 ঘন্টায় মালগাড়িটি যায় কতটা যাব, আগের লাইনে আমরা প্রশ্ন করতে বলেছি, তাহলে 6 ঘন্টায় যা যায় 1 ঘন্টায় কম যাবে। কম মানে কি, কম মানে হচ্ছে ভাগ হয়ে যাবে, ভাগ মানে কি এই 6টা নিচে চলে যাবে, এত কিমি পথ। এবারে বলছে 5 ঘন্টায় তাহলে কত যাবে, এবারে লিখি আমরা 5 ঘন্টায় মালগাড়িটি যায়। দেখো, আমি যে লাইনে বিচার করব তার ঠিক আগের লাইনে আমি প্রশ্ন করব। দেখো, 1 ঘন্টায় যতটা যায় 5 ঘন্টায় কি হবে, বেশি যাবে। 1 ঘন্টায় যা যায় তার থেকে 5 ঘন্টায় বেশি যাবে, তাই না? তাহলে বেশি মানে কি হবে, গুণ হবে। তাহলে 210/6 ইন্টু গুণ করব কত, গুণ করব 5, ঠিক আছে। দেখো, আমি যদি কাটাকুটি করি, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 7 21, তাই না? শূন্য করতে 0, 2 দিয়ে কাটো, তাহলে 35 2 70। যদি এইভাবে না মনে থাকো, ছোট ছোট করে কাটো। দেখো, তাহলে 3 দুগুণে 6, তাহলে 7 থেকে 6 চলে গেল, থাকলো 1, আর পরে 0 মানে 10, তাহলে 5 দুগুণে 10, দেখতে পাচ্ছ 35 দুগুণে 70। একের সঙ্গে না কাটলে তোমরা ছোট ছোট করে ভেবে ভেবে কাটবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, তাহলে এত কিমি পথ ডট ডট দিলাম, তাহলে এখানে কত আসছে দেখো তো, 35-এর সঙ্গে 5 আমরা গুণ করে দেবো। আমি এখানটাতেই না গুণ করে দেবো, তোমরা না পারলে ডান দিকে রাফ লিখে সেখানে গুণ করবে। দেখো, 5 5-এ 25, 25-এর 5 হাতে থাকে কত, 2, 5, তারপরে দেখো 3 5-এ 15 আর 2 17, ঠিক আছে, 175 কিমি পথ, ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে এখানে কিভাবে উত্তরটি জানতে চেয়েছিল আরেকবার দেখি তো। এখানে জানতে চেয়েছিল যে 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে। তাহলে উত্তরটি আমরা এইভাবে লিখে দিই, অতএব 5 ঘন্টায় মালগাড়ি, এখানে গাড়ি বলতে মালগাড়ি, তাই না, মালগাড়িটি কত পথ যাবে, 175 কিমি পথ যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো, আমরা 6 নম্বর দাগের অঙ্কটা দেখব কি বলছে। বলছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টা ডিমের দাম কত, আর ব্র্যাকেটে বলা আছে 1 ডজন সমান কত, 12টা। তাহলে এখানে প্রথম লাইনটা দেখি কি কি বিষয় আছে। একটা হচ্ছে 1 ডজন, আর 1 ডজনে গেলে এখানে বলে দিয়েছে 12টা। তার মানে একটা দেখছি ডিমের সংখ্যা, তাই না, এটা একটা রাশি। আর একটা হচ্ছে দাম, দেখো কত না, 48 টাকা, এটা একটা রাশি। জানতে চেয়েছে কি, দেখো দাম কত, তাহলে যেটা জানতে চেয়েছে সেই রাশিটাকে আমরা ডান দিকে রাখবো, তাই না। তাহলে আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করছি, দাম জানতে চেয়েছে, সেটাকে আমরা ডান দিকে রাখবো। কিসের দাম, ডিমের দাম, তাই না। তাহলে এখানটায় লিখি ডিমের দাম, দামটা কি এককে আছে,
এটা আছে টাকা এককে, তাহলে এটা লিখলাম। আর ডিমের সংখ্যা, এই 1 ডজনটা কি ডিমের সংখ্যা, তাহলে ডিমের সংখ্যা কতটি, তাহলে ডিমের সংখ্যা এতটি বা টা, যা খুশি একটা লিখলেই হবে, ঠিক আছে, এতটি। তাহলে ডিমের সংখ্যা দেখো 1 ডজন মানে কি, 1 ডজন মানে 12টা, তাহলে এখানে আমরা সরাসরি লিখে দিচ্ছি 12টি। 1 ডজন বলেছে মানে 12টা, তাই না, 12টি লিখে দিচ্ছি। তাহলে 12টি ডিমের দাম কত, 48 টাকা, 48 টাকা। বুঝতে পেরেছো? আর ডজন কথাটা এখানে ব্যবহার করছি না, যেহেতু এখানে বলে দিয়েছে 1 ডজন সমান 12টা, আমার আর আলাদা করে লেখার দরকার নেই। এখানে বলেছে 19টা ডিমের দাম কত, তাহলে এখানটায় লিখবো, ডিমের সংখ্যার জায়গাটায় লিখবো 19টি ডিমের দাম কত, তাহলে দাম কত এখানে আমি জিজ্ঞাসার চিহ্ন দেব। বুঝতে পেরেছো? খুব দেখো, এবারে দুটো রাশির মধ্যে সম্পর্ক বের করব। দেখো 12টি ডিমের দাম 48 টাকা ছিল, এবার ডিমের সংখ্যা 12 জায়গায় 19 হয়েছে, মানে বেড়েছে। তাহলে ডিমের দাম, এই সংখ্যা যদি বাড়ে তার দামও বেড়ে যাবে। যত বেশি ডিম কিনবে তার দামও তো বেশি দিতে হবে আমাকে, তাই না? তাহলে দেখো এখানে ডিমের সংখ্যা বাড়ছে, এখানেও কিন্তু দামও বাড়বে, তাই না? আমি তীর চিহ্ন দিয়েছি তোমাদের বোঝার জন্য, তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা দেখছি ডিমের সংখ্যা বেড়েছে, তাহলে এখানে লিখি এক্ষেত্রে ডিমের সংখ্যা বাড়লে ডিমের দামও বাড়বে, তাই না? ডিমের সংখ্যা বেড়েছে মানে দামও বাড়বে। অতএব দুটি রাশির মধ্যে, রাশি দুটোর একটা ডিমের সংখ্যা আর একটা ডিমের দাম আমি লিখেইছি, সুতরাং আর ওটা লেখার দরকার নেই, সরাসরি এরকম লিখলেই হবে। দুটি রাশির মধ্যে কি সম্পর্ক, দুটোই যদি একই মুখী হচ্ছে, অর্থাৎ একটা বাড়ছে মানে আর একটাও বাড়ছে, তার জন্য দুটি রাশির মধ্যে কি সম্পর্ক থাকবে, সরল সম্পর্ক, সরল সম্পর্ক বিদ্যমান, বিদ্যমান মানে আছে। বুঝতে পেরেছো? এবারে কি করব না, ঐকিক নিয়ম করব। দেখো আমরা সিম্পল লিখব যে 12টি ডিমের দাম, এই 12টি ডিমের দাম কত, 48 টাকা, তাহলে 19টির দাম কত হবে, তাহলে এইভাবে লিখি। দেখো যে 12টি ডিমের দাম কত টাকা, 48 টাকা, 48 টাকা। এবার ঐকিক নিয়ম মানে কি, একে আমরা বের করব, তাহলে একটি ডিমের দাম, দেখো আগের লাইনে প্রশ্ন করো, 12টি ডিমের দাম যা হবে একটির দাম কি হবে, কম হবে। কম মানে কি আমরা বলেছি, কম যদি উত্তর হয় তাহলে ভাগ হবে, ভাগ মানে এই 12টা চলে যাবে নিচে। বুঝতে পেরেছো? 48কে 12 দ্বারা ভাগ করতে হবে, এত টাকা। এবারে দেখো 12টির জায়গায় আমরা 19টা ডিম কিনবো, তাহলে এখানটায় লিখি 19টি ডিমের দাম, আগের লাইনে প্রশ্ন করো, একটির দাম যা হবে, দাম এই সংখ্যা হয়েছে 19টি, তাহলে একটির দাম যা হবে 19টি ডিমের দাম কি হবে, অবশ্যই বেশি হবে। তাহলে বেশি মানে কি, বেশি মানে গুণ, কম মানে ভাগ, বেশি মানে গুণ। তাহলে এখানে ছিল কত, 48/12 ছিল, তাহলে বেশি মানে গুণ, অর্থাৎ 19 দিয়ে আমরা কি করে দেব, গুণ করে দেব, তাই না? দেখো 4 12 48 সরাসরি আমি কেটে দিতে পারি, তোমাদের বুঝতে অসুবিধে হতে পারে, ওই জন্য আমি ছোট ছোট করে কাটছি। দেখো 4 দিয়ে যদি কাটি 3 এ 4 12, 4 দিয়ে কাটলে 4 1 4, 4 2 8। বুঝতে পেরেছো? দেখো 3 দিয়ে কাটো, 3 এ 4 12, তোমরা সরাসরি কাটলে 4 12 48, তাও হবে, কোনো অসুবিধে নেই, সেটা তো আরও ভালো হবে। আচ্ছা দেখো এবারে দেখো এখানে উপরে আছে 4 আছে আর 19 আছে, তাই না? তাহলে 19কে 4 দ্বারা গুণ করে দিই। দেখো 4 9 36, 36 6, হাতে থাকে কত, 3, তাহলে 4 1 4 আর 3 5 6 7, তাই না? তাহলে 76, এত টাকা। তাহলে কি হচ্ছে, 19টি ডিমের দাম কত পেলাম, 76 টাকা। এখানে জানতে চেয়েছিল কি, দেখো তো এখানে জানতে চেয়েছিল 19টা ডিমের দাম কত, তো সরাসরি উত্তরটাই লিখে দিই। অতএব 19টি ডিমের দাম কত পেলাম, 76 টাকা। ঠিক আছে?
এটা হয়ে গেল উত্তর। এবার দেখো 7 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখছি। বলছে 5 কিগ্রা মানে কিলোগ্রাম, 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, 8 কিগ্রা আলুর দাম কত? খুব সিম্পল। প্রথম লাইনটা দেখো, দুটো যে রাশি, একটা হচ্ছে 5 কিগ্রা আর একটা হচ্ছে 60 টাকা। তাহলে এটা কি? একটা হচ্ছে আলুর পরিমাণ, আর একটা হচ্ছে বা আলুর ওজন বলতে পারো, আর একটা হচ্ছে আলুর দাম, তাই না? কি জানতে চেয়েছে? যেটা জানতে চেয়েছে সেটা আমরা ডান দিকে রাখবো। জানতে চেয়েছে 8 কিগ্রা আলুর দাম কত, তাই না? দাম কত, তাহলে দামটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে দেখো আমরা ডান দিকে রাখছি আলুর দাম, আর দামের একক কি? দামের একক হচ্ছে টাকা, তাহলে এককটা আমরা ব্র্যাকেটে লিখে দেবো। বুঝতে পেরেছো? এতক্ষণ ধরে অঙ্কগুলোর মধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে লিখতে হয়। এবারে দেখো আরেকটা কি, আলুর ওজন। আলুর ওজন, তাহলে ওজনের একক কি? ওজনের একক হচ্ছে কিগ্রা। ঠিক আছে, ওজনের একক হচ্ছে কিগ্রা, ভালো করে খেয়াল করো। তাহলে কিগ্রা, আলুর ওজনের জায়গায় আমরা লিখবো 5 কিগ্রা, তার দাম কত? 60 টাকা, তাই না? তাহলে 8 কিগ্রার দাম কত? তাহলে 5-এর জায়গায় লিখবো 8, আর এখানে আর দামের জায়গায় লিখবো জিজ্ঞাসার চিহ্ন। অর্থাৎ 5 কিগ্রার দাম 60 টাকা হলে 8 কিগ্রার দাম কত? এবার আমরা সম্পর্ক বের করব। দেখো ভালো করে, 5 কিগ্রা আলুর দাম যা হবে, 8 কেজি আলুর দাম তার থেকে বেশি হবে। আলুর পরিমাণ বাড়ছে, তার মানে তার দামও বাড়বে, তাই না? তাহলে এটা যদি বাড়ে এটাও বাড়বে। তাহলে একটা বাড়লে যদি আর একটা বাড়ে, মানে একইমুখী রাশি। একইমুখী রাশি মানে কি? সেটা হচ্ছে সরল সম্পর্ক, তাই না? তাহলে আমরা লিখব একই রকম, কিন্তু একদম ছকে বাঁধা অঙ্ক। ঠিক আছে, একদম ছকে বাঁধা অঙ্ক। তাহলে এক্ষেত্রে আলুর ওজন, আলুর ওজন বাড়লে আলুর কি হবে? দামও বাড়বে। দামও বাড়বে, তাই না? আলুর ওজন যখন 5 থেকে 8 হয়ে যাচ্ছে, আলুর দামও কিন্তু বাড়বে। অতএব আমরা বলতে পারি কি? অতএব দুটি রাশির মধ্যে, দুটি রাশি মানে কি? একটা আলুর ওজন আর একটা হচ্ছে আলুর দাম। দুটি রাশির মধ্যে সরল সম্পর্ক। একইমুখী মানে কি? সরল সম্পর্ক বিদ্যমান। এখানে যে অঙ্কগুলো করছি এই পৃষ্ঠাতে সবগুলো কিন্তু সরল সম্পর্কেরই অঙ্ক, তাই না? আচ্ছা, এবারে সম্পর্ক বের করলাম। এবারে কি করব? কি ঐকিক নিয়ম করব। দেখো 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, তাহলে 8 কিগ্রার দাম কত? এইভাবে লিখি 5, এ দেখো ছক দেখেই আমরা কিন্তু বলতে পারছি। তাহলে 5 কিগ্রা আলুর দাম কত? 60 টাকা। 5 কিগ্রা আলুর দাম 60 টাকা। এবার ঐকিক নিয়ম মানে একে যাব। তাহলে 1 কিগ্রা আলুর দাম, ঠিক আছে, বারবার একই কথা না লিখে আমরা ডট ডট দিয়ে দিচ্ছি। তাহলে দেখো আগের লাইনে প্রশ্ন করো, 5 কেজি আলুর দাম যা হবে, 1 কেজির দাম কম হবে। কম মানে কি? ভাগ। অর্থাৎ 60কে আমরা 5 দ্বারা কি করে দেবো? ভাগ করে দেবো। ভাগ মানে হচ্ছে 5 নিচে চলে যাবে। এবারে 8 কেজি, 5 কেজির দাম যা হবে, 8 কেজির দাম কত হবে? তাহলে এখানে 1-এর জায়গায় আমরা 8 লিখলাম। 8 কিগ্রা আলুর দাম। এবার আগের লাইনে প্রশ্ন করো, 1 কিগ্রা আলুর দাম যা হবে, 8 কিগ্রা আলুর দাম কম হবে না বেশি হবে? অবশ্যই 1 কেজির থেকে 8 কেজিতে আমাদের দাম বেশি দিতে হবে। বেশি মানে কি? গুণ। তাহলে এখানে ছিল 60/5, তার সঙ্গে আমরা 8কে গুণ করে দেবো। বুঝতে পেরেছো? এত টাকা। দেখো সরাসরি কেটে দাও, 5 12 তে 60, তাই না? এবারে যদি তোমরা সরাসরি না পারো, তাহলে প্রথমে 5 1-কে 5, 6 থেকে 5 চলে গেল, 1 থাকলো, 1-এর পরে 0 মানে 10, 5 2 10। এইভাবে ছোটো ছোটো করেও কাটতে পারো। এবারে দেখো 8-এর সঙ্গে 12 আমরা গুণ করে দেবো। তাহলে 8 12 96। যদি অসুবিধে হয় এইভাবে ছোটো ছোটো করে গুণ করবে। 8 2 16, 16 6, হাতে থাকে 1, 8 1-কে 8 আর 1-এ 9, ঠিক আছে? এত টাকা, 96 টাকা। তাহলে এই যে 96 টাকা, উত্তর কিভাবে জানতে চেয়েছিল? বলছিল 8 কিগ্রা আলুর দাম কত। তো সিম্পল এইভাবে লিখে দিই উত্তরটি। অতএব 8 কিগ্রা আলুর দাম
8 কিগ্রা আলুর দাম কত পেয়েছি? 96 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবারে দেখো আমরা 8 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখব। বলছে আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে? তাহলে প্রথম লাইনটা খেয়াল করো, যে দুটি রাশি আছে কি আছে দেখা যাক। একটা হচ্ছে 7 দিনে আর একটা হচ্ছে 21টি খেলনা, তাই না? অর্থাৎ 21টি খেলনা মানে খেলনার সংখ্যা, আর একটা হচ্ছে কত দিন সময় লাগছে খেলনাগুলো তৈরি করতে। তাহলে এবারে কি জানতে চেয়েছে দেখি। দেখো 12 দিনে কতগুলি খেলনা, অর্থাৎ খেলনার সংখ্যাটা জানতে চেয়েছে, তৈরি করবে। তাহলে খেলনার সংখ্যা যেহেতু জানতে চেয়েছে, খেলনার সংখ্যাটা আমরা ডান দিকে রাখবো। তাহলে আমরা বিষয়ের এখানটায় দুটো রাশি, ডান দিকের রাশিটা লিখব খেলনার সংখ্যা। ঠিক আছে, খেলনার সংখ্যাটা কতটি বাটা এইভাবে আমরা দিতে পারি, এককের জায়গায় খেলনার সংখ্যা এতটি। আর এখানে লিখব দিন সংখ্যা। দিন সংখ্যা বা এখানটায় আমরা এককটা কি, তাহলে এই রাশিটা কি হচ্ছে সময়, তার এককটা কি হয়ে যাবে সময়, কিন্তু এখানে দিন, এই এককটাও কিন্তু এখানে দিন। ঠিক আছে, তাহলে এখানে দেখো 7 দিনে 21টি খেলনা তৈরি করছে, তাহলে 7 দিনে তৈরি করছে 21টি খেলনা। বুঝতে পেরেছো? এবারে দেখো 12 দিনে কতগুলি খেলনা, তাহলে দিনের জায়গায় লিখব 12 আর খেলনার জায়গায় লিখব জিজ্ঞাসার চিহ্ন। তাহলে 7 দিনে তৈরি করছে 21টি খেলনা, 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে। আমাদের ছক রেডি হয়ে গেছে। এইবারে আমরা কি করব, এইবারে সম্পর্ক বের করব। দেখো 7 দিনে, ভালো করে বোঝার চেষ্টা করো, 7 দিনে কটা করছে না 21টা খেলনা তৈরি করছে। তাহলে দিন বেড়ে গেছে, 7-এর জায়গায় 12 দিন ধরে খেলনা তৈরি করছে। তাহলে বেশি দিন ধরে খেলনা তৈরি করলে বেশি খেলনা তৈরি করবে, তাই না? তাহলে এখানে দিন বাড়ছে, 7-এর জায়গায় 12 হয়েছে, তাহলে খেলনাও কি, খেলনার সংখ্যাও কিন্তু বেড়ে যাবে, তাই না? তাহলে একটা বাড়ছে আর একটাও বাড়ছে, দুটোই যদি একইমুখী হয় তাহলে কি হবে, সরল সম্পর্ক হবে, তাই না? তাহলে এখানে লিখব যে সময় বাড়লে, দেখো এক্ষেত্রে এই কথাটা লেখা যেত, এক্ষেত্রে বা লিখিনি, কোনো অসুবিধে নেই। সময় বাড়লে কি হবে, খেলনা বেশি তৈরি করা যাবে, বেশি তৈরি করা যাবে, এইভাবে লিখেছি। বা এইভাবে লেখা যেত সময় বাড়লে খেলনার সংখ্যাও বাড়বে। বোঝা গেল? তাহলে একটা বাড়ছে মানে আরেকটাও বাড়ছে, এখানে বেশি মানে কি, বাড়ছে, এটা বাড়ছে মানে এটাও বেশি মানে বাড়ছে, তাহলে দুটোই বাড়ছে মানে সরল সম্পর্ক। তাহলে লিখব অতএব রাশি দুটির মধ্যে এইভাবে লেখা যেত যে অতএব সময় ও খেলনার সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। না লিখে আমি রাশি দুটির মধ্যে লিখছি, বেশি কথা না লিখে। তাহলে রাশি দুটির মধ্যে কি সম্পর্ক, একইমুখী বলে সরল সম্পর্ক। সরল সম্পর্ক বিদ্যমান। বিদ্যমান মানে কি, বিদ্যমান মানে হচ্ছে আছে। ঠিক আছে, এবারে ঐকিক নিয়মে যাই। দেখো 7 দিনে 21টি খেলনা তৈরি হচ্ছে, তাহলে লিখব 7 দিনে খেলনা তৈরি হয় বা তৈরি করে কটি, 21টি। ঠিক আছে, অতএব দেখো আমরা ঐকিক নিয়ম মানে একে যাব, অতএব 1 দিনে খেলনা তৈরি করে। আগের লাইনে দেখো 7 দিনে 21টি করে, মানে একদিনে কি কম করবে, কম মানে কি ভাগ হবে, কম উত্তর হলেই ভাগ। তাহলে ভাগ মানে 7 দিয়ে আমরা 21কে ভাগ করে দেব, তার মানে 7 চলে যাবে 21-এর নিচে, এতটি। আচ্ছা, এবারে বলছে 12টি খেলনা, তাহলে একের জায়গায় লিখব কত, 12টি খেলনা তৈরি করে। এই 12 দিনে খেলনা তৈরি করে কতটি, ভালো করে দেখো, এর আগের লাইনে প্রশ্ন করো। একদিনে যতগুলি খেলনা তৈরি করবে 12 দিনে বেশি খেলনা তৈরি করবে, তাই না? তাহলে একদিনে যা করবে 12 দিনে যদি বেশি করে, আমাদের উত্তরটা কি হচ্ছে, বেশি। বেশি মানেই কি গুণ। তাহলে এখানে ছিল কত, 21/7, তার সঙ্গে গুণ করব কত, গুণ করব 12, এতটি খেলনা। তাহলে 7 দিয়ে 21কে ভাগ করে দাও বা কেটে দাও, 3 7 21, তাই না? তাহলে কত হচ্ছে দাদা, কত, 3 12 কত, 3 12 36। ছোটো ছোটো করেও গুণ করতে পারো, 3 2 6, 3 1 3। ঠিক আছে, তাহলে এতটি,
তাহলে আমাদের জানতে চেয়েছিল কি, দেখো তো ভালো করে, এখানে জানতে চেয়েছিল যে সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে। সে মানে আনোয়ার। দেখো আমরা এইভাবে উত্তরটা লিখে দেব, অতএব আনোয়ার 12 দিনে, কত দিনে? 12 দিনে, 12 দিনে কতটি খেলনা তৈরি করছে? 36টি খেলনা তৈরি করবে। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো 9 নম্বর দাগের অঙ্কটা কি বলছে। বলছে যে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত, তাই না? তো দেখো প্রথম লাইনটা ভালো করে খেয়াল করে, এখানে দুটো রাশি কী কী আছে, একটা হচ্ছে 12 প্যাকেট, আর একটা হচ্ছে দাম হচ্ছে 72 টাকা। তাহলে এই 12 প্যাকেটটা কি? বিস্কুটের সংখ্যা বা বিস্কুটের প্যাকেটের সংখ্যা। বিস্কুটের প্যাকেট কতটা? না, বিস্কুটের পরিমাণ হচ্ছে 12 প্যাকেট, আর তার দাম কত? বিস্কুটের দাম হচ্ছে 72 টাকা। তাহলে জানতে চেয়েছে কি? 18 প্যাকেট বিস্কুটের দাম কত। দেখো দাম জানতে চেয়েছে, যেটা জানতে চেয়েছে সেটা আমরা ডান দিকে রাখবো। তাহলে এখানটায় ডান দিকে লিখব বিস্কুটের দাম। এটা কি এককে আছে? দাম হচ্ছে টাকা এককে আছে, টাকা। ঠিক আছে, এটা দন্তস্বয় কয়, বিস্কুটের দাম। ঠিক আছে, তাহলে এটা একটা। আর একটা কি? তাহলে বিস্কুটের সংখ্যা বা প্যাকেটের সংখ্যা, প্যাকেটের সংখ্যা ব্র্যাকেটে আমরা টি বা টা যা খুশি লিখতে পারি। ঠিক আছে, এবারে দেখো প্যাকেটের সংখ্যা কত দেখতে পাচ্ছ, 12 প্যাকেটের দাম হচ্ছে 72 টাকা। তাহলে প্যাকেটের সংখ্যার জায়গায় লিখবো 12। তাহলে 12টি প্যাকেটের দাম 72 টাকা, তাহলে এখানে 72 টাকা, বোঝা গেল। এবারে 18 প্যাকেট, তাহলে প্যাকেটের সংখ্যার জায়গায় লিখবো 18 প্যাকেটের দাম কত, দামের জায়গায় লিখবো জিজ্ঞাসার চিহ্ন। তাহলে আমাদের দুটো রাশি লেখা হয়ে গেল। এইবার আমরা কি করব বলো তো, সম্পর্ক তৈরি করব। ভালো করে খেয়াল করো, 12 প্যাকেট বিস্কুটের দাম যা হবে, 18 প্যাকেট বেড়েছে, তাহলে 18 প্যাকেটের দাম বেড়ে যাবে তো। তাহলে এটা প্যাকেটের সংখ্যা যদি বাড়ে, দাম বাড়বে। দুটোই একই দিকে মুখ, দুটোই রাশির মুখ কিন্তু একই দিকে, বাড়লে বাড়বে, কমলে কমবে। তার মানে কি? সরল সম্পর্ক। তাহলে এখানে লিখব যে প্যাকেটের সংখ্যা বাড়লে বিস্কুটের দামও বাড়বে, তাই না? অর্থাৎ দুটোই বাড়ছে, একটা বাড়লে আর একটা বাড়ছে, মানে কি? সরল সম্পর্ক। অতএব দুটি রাশির মধ্যে কি সম্পর্ক? দুটি একই দিকে, মানে কি? সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা এবারে সম্পর্ক হয়ে গেল। এবারে কি ঐকিক নিয়ম। দেখো 12টি বিস্কুটের দাম, 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত? ছক দেখেই কিন্তু আমরা ভাষাটাও দেখতে পাচ্ছি। তাহলে লিখব 12 প্যাকেট বিস্কুটের দাম কত টাকা? 72 টাকা। এবারে ঐকিক নিয়ম মানে একে যাব, তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কত হবে? 12 প্যাকেটের আগের লাইনে প্রশ্ন করব সবসময়, খেয়াল রাখবে এটা। তাহলে 12 প্যাকেট বিস্কুটের দাম যা হবে, 1 প্যাকেটের দাম কম হবে। কম মানে কি? কম উত্তর হলেই ভাগ করব। তাহলে এই 72কে আমরা ভাগ করে দেব 12 দিয়ে, তাই না? এত টাকা। এবারে 18 প্যাকেট, দেখো 18 প্যাকেট বিস্কুটের দাম তাহলে কত হবে? আগের লাইনে প্রশ্ন করো, 1 প্যাকেট বিস্কুটের দাম যা হবে, 18 প্যাকেট মানে প্যাকেটের সংখ্যা বেড়েছে, তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম বেশি হবে। বেশি যদি উত্তর হয়, আমরা কি করে থাকি? গুণ করে থাকি। তাহলে এখানে ছিল 72/12, গুণ করব 18 দিয়ে। ঠিক আছে, এত টাকা। দেখো আমরা যদি কাটাকুটি করি, 3 × 4 = 12, আর এখানে কাটাকুটি করলে 3 × 6 = 18। ফের কাটো, এখানে 3 × 2 = 6, এখানে কাটো 2 × 2 = 4, এখানে 2 দিয়ে কাটো
3 দুগুণে 6, 7 থেকে 6 চলে গেল, থাকলো 1 আর পরে 2 মানে 12। তাহলে 6 দুগুণে কত? 6 দুগুণে হচ্ছে 12। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো তো, উপরে আছে 36 আছে, আর এই দেখো এখানে 3 আছে। 3 আর 36 গুণ করে দাও, দেখো 3 6 18, 18 8, হাতে থাকে 1, 3 3 9, আর হাতে 1 ছিল, তাহলে 3 3 9 1 10, অর্থাৎ 108 টাকা। এটা হয়ে গেল কি 18 প্যাকেট বিস্কুটের দাম। এখানে জানতে চেয়েছিল কি ভাষাটা, ভালো করে খেয়াল করো তো, 18 প্যাকেট বিস্কুটের দাম কত। তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম আমরা কি লিখব, এইভাবে উত্তরটা লিখে দিই। অতএব 18 প্যাকেট বিস্কুটের দাম 18 প্যাকেট বিস্কুটের দাম কত? 108 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, চলো এর পরের অঙ্কটা কি বলছে ভালো করে খেয়াল করো। 10 নম্বর দাগের অঙ্কটা বলছে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তো প্রথম লাইনটা খেয়াল করো, যে দুটি রাশি আছে, একটা হচ্ছে 4 দিন আর একটা হচ্ছে 5টি যন্ত্রাংশ, অর্থাৎ একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে যন্ত্রাংশের সংখ্যা, তাই না? এবারে জানতে চেয়েছে কি, যেটা জানতে চেয়েছে সেটা আমরা ডান দিকে রাখবো। তো এখানে বলছে 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে, কতগুলি যন্ত্রাংশ, তাহলে যন্ত্রাংশের সংখ্যাটা আমরা ডান দিকে রাখবো। ঠিক আছে, তাহলে দেখো 10 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি। এখানে আমরা যন্ত্রাংশের সংখ্যাটা ডান দিকে রাখি। যন্ত্রাংশের সংখ্যা, যন্ত্রাংশের সংখ্যা ব্র্যাকেটে আমরা টি বা টা এটা লিখতে পারি। আচ্ছা, এবারে আরেকটা কি না, সময়। দিন মানে কি? সময়। আচ্ছা, সময়ের একক হচ্ছে দিন, এখানে বুঝতে পারছো তো? তাহলে দেখো, তাহলে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে সময়ের জায়গায় আমরা লিখবো 4, তাহলে 4 দিনে তৈরি হচ্ছে 500টি যন্ত্রাংশ, যন্ত্রাংশের জায়গায় লিখবো 500টি। ঠিক আছে, এবারে বলছে 12 দিনে, তাহলে দিনের জায়গায় লিখবো 12, তাহলে 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে কতগুলি জানতে হবে আমাদের, সেই জন্য জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তাহলে দেখো আমাদের কি হলো বলো তো, আমরা কিন্তু দুটো রাশি লিখে ফেললাম। এবারে সম্পর্ক তৈরি করব। সম্পর্ক ভালো করে খেয়াল করো, তাহলে 4 দিনে তৈরি করছে 500টি যন্ত্রাংশ। এবারে 4 দিনের জায়গায় বেড়ে হয়ে গেছে এখানে 12 দিন, তাহলে 12 দিনে নিশ্চয়ই বেশিটা যন্ত্রাংশ তৈরি করবে। 4 দিনে যা তৈরি করবে 12 দিনে তো অনেক বেশি করবে, তাই না? তাহলে এখানে দিন বাড়ছে, তাহলে যন্ত্রাংশের পরিমাণও কিন্তু বাড়বে। তাহলে একটা বাড়ছে আর একটা বাড়ছে, দুটোই বাড়ছে, মানে একই দিকে মানে কি সরল সম্পর্ক। তাহলে এখানে লিখব যে সময় বাড়লে কি হচ্ছে না, যন্ত্রাংশ তৈরি করছে, তাই না? তাহলে যন্ত্রাংশ বেশি তৈরি হবে, অর্থাৎ যন্ত্রাংশের তৈরির সংখ্যাও বাড়বে। সোজা সাপটাভাবে যদি লিখতে যে সময় বাড়লে যন্ত্রাংশের সংখ্যাও বাড়বে, তাও কিন্তু হবে। তাহলে যন্ত্রাংশ, এখানে যন্ত্রাংশের না লিখে যন্ত্রাংশ কথাটা লিখলাম। ঠিক আছে, সময় বাড়লে যন্ত্রাংশ তৈরির সংখ্যাও বাড়বে, বোঝা গেল? তাহলে কি হচ্ছে, অতএব কি হচ্ছে, দুটি রাশির মধ্যে কি সম্পর্ক, দুটোই বাড়ছে মানে কি সরল সম্পর্ক। তাহলে লিখব সরল সম্পর্ক বিদ্যমান মানে আছে। ঠিক আছে, তাহলে আমরা এবারে ঐকিক নিয়মটা করি। দেখো 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, এইভাবে লিখি, ছক দেখে আমরা লিখতে পারবো। তাহলে লিখি 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় কটি না, 500টি। এবারে আমরা ঐকিক নিয়ম মানে একে যাব, তাহলে 1 দিনে যন্ত্রাংশ তৈরি হয়। আগে লাইনে প্রশ্ন করো, 4 দিনে যতগুলি যন্ত্রাংশ তৈরি হবে, 1 দিনে কমবে না বাড়বে? 1 দিনে কম হবে। কম মানে কি? কম মানে ভাগ হবে, অর্থাৎ 500কে আমরা 4 দ্বারা ভাগ করে দিলাম।
এতটি। এবারে 4 দিনের জায়গায় দিন বেড়ে 12 দিন হচ্ছে, তাহলে এই দিনের জায়গায় লিখছি 12 দিনে যন্ত্রাংশ তৈরি হয়। দেখো ভালো করে, এক্ষেত্রে আমরা কি করি না, আগের লাইনে প্রশ্ন করি। আগের লাইনে প্রশ্ন করো, একদিনে যতগুলি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে 12 দিনে কি হবে, বেশি হবে। দিন বেড়েছে মানে বেশি যন্ত্র তৈরি হবে, তাহলে বেশি মানে হচ্ছে গুণ হবে। তাহলে 500/4 ছিল, গুণ করব 12 দিয়ে। বুঝতে পেরেছো? তাহলে সরাসরি কেটে দাও, 3 4 12, তাই না, এতটি। তাহলে দেখো এখানটায় 500 দিয়ে আমরা 3কে গুণ করে দেবো। দেখো 3-এর সঙ্গে 500 গুণ করলে 3 5 15, আর দুটো শূন্য আছে পরপর, ডান দিকে বসিয়ে দিলাম। তাহলে 1500টি। তাহলে 12 দিনে কটি যন্ত্রাংশ তৈরি হচ্ছে, 1500টি যন্ত্রাংশ তৈরি হচ্ছে। আমাদের উত্তরটা কি ভাষায় জানতে চেয়েছে দেখো তো, বলছে 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে সিম্পল ওই কথাটাই আমি আরেকবার উত্তর হিসেবে লিখে দেব, যে অতএব 12 দিনে কটি যন্ত্রাংশ তৈরি হচ্ছে, 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। দেখো 198 পৃষ্ঠায় মোট 10টি অঙ্ক ছিল, প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু করে দিলাম। তো এর পরের ক্লাসে কিন্তু যে পরের অঙ্কগুলো, দেখো 200 নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, এই সমস্ত অঙ্কগুলো পরপর আমরা করতে থাকবো। তোমরা সেই সমস্ত অঙ্ক যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ক্লাসের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।